একেবারে ঝকঝকা তকতকা একটা উইকেট। ম্যাচ শুরু হবার আগের দিন ঠিক বিকেলবেলা উইকেটের পরিস্থিতি একেবারে সামনে থেকে দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকেও সবশেষ আপডেট দেখানোর চেষ্টা করছি। আজকে প্রেস কনফারেন্সে শাহিন শাহ আফ্রিদি বলে গেছেন, উইকেট দেখে যতটা মনে হয়েছে যে উইকেটে পেসারদের সহযোগিতা থাকবে। শুধু তার কথাতেই সীমাবদ্ধ না, গতকালকে আমরা যখন দেখেছি মোহাম্মদ রিজওয়ান তিনি উইকেট দেখছিলেন, তখন পাশেই দাঁড়িয়ে থাকা ওয়াসিম জুনিয়রকে ঠিক এইভাবে দেখাচ্ছিলেন যে উইকেটে বাউন্স আছে। আমরা এই আলোচনা এখানে থামিয়ে একটু বাংলাদেশের স্কোয়াডের দিকে যাই বা বাংলাদেশের একাদশের দিকে যাই। যদি সেখানে বাংলাদেশের পেস লাইন আপের কথা আপনি চিন্তা করেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম, বিশ্বের অন্যতম সেরা পেস ইউনিট। 2015 সালের মাশরাফির সেই একাদশের কথা মনে আছে, যেখানে মাশরাফি নিজে খেলেছেন, তাসকিন আহমেদকে খেলিয়েছেন, রুবেল হোসেনকে খেলিয়েছেন, মুস্তাফিজুর রহমানও সেই একাদশে ছিলেন। মিরপুরের উইকেটে 4 জন পেসার নিয়ে খেলার সাহস মাশরাফি দেখিয়েছিলেন এবং সেই উইকেটটা ছিল ট্রু উইকেট। অনেকটা বছর পেরিয়ে গেছে, মিরপুরের উইকেট নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক কথা আমরা শুনেছি। বাংলাদেশ সবসময় স্লো এবং লো উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে, যেটা বড় মঞ্চে গিয়ে বাংলাদেশকে খুব একটা সফলতা এনে দিতে পারেনি। সেই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সবাই চেষ্টা করছে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তিনি আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে তিনি ট্রু উইকেটে খেলতে চান। হ্যাঁ, হোম অ্যাডভান্টেজ অবশ্যই তিনি নিতে চাইবেন, তবে সেটি উইকেটে এমন কোনো উইকেট না যে উইকেট একেবারেই বাজে উইকেট। মিরপুরে আজকে আমরা যে উইকেটটা দেখছি ঠিক আমার পেছনেই, আমরা একটু আগেও দেখেছি যে পাকিস্তানের কোচ এবং বাংলাদেশের কোচ শন টেইট তারা মজা করছিলেন উইকেটের ঠিক পাশে, যেটাকে বলা হয় যে কাঠগ্রাস ছিটিয়ে রোল করা হয়েছে খুব ভালোভাবে। আমরা গতকালকে দেখেছি যে অনেক বড় একটা রোলার দিয়ে উইকেট বারবার রোল করা হচ্ছিল এবং এটার কারণে আসলে উইকেটের যে ময়েশ্চারটা থাকে, যে আর্দ্রতা থাকে, সেটা আসলে বের হয়ে আসার সম্ভাবনা থাকে এবং ব্যাটসম্যানদের জন্য উইকেট অনেক ভালো আচরণ করবে, সেটাই আসলে আমরা প্রত্যাশা করতেই পারি। বাংলাদেশের লাইন আপে যেমন আছেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। নাহিদ রানা নিশ্চয়ই এই উইকেটে বলের সিম কাজে লাগিয়ে 150 কিলোমিটার গতিতে বাউন্সার মেরে ব্যাটসম্যানকে কাবু করতে চাইবেন, ইয়র্কার মারতে চাইবেন, পায়ের টো ভেঙে ফেলতে চাইবেন। আমরা প্র্যাকটিসে সেটা দেখেছি। মুস্তাফিজ নিশ্চয়ই মিরপুরের সেই তার যে কাটার স্লোয়ার, তিনি যেটা অভিজ্ঞ, তিনি যেটি করতে পারেন সেটি করতে চাইবেন। তাসকিন আহমেদ নিশ্চয়ই নতুন বলে দারুণ সুইং আদায় করতে চাইবেন। শরীফুল যদি একাদশে থাকেন, শরীফুল সুইংয়ে কতটা ডেডলি সেটা আমরা জানি। একই সাথে আমরা যদি পাকিস্তানের একাদশের দিকে তাকাই, তাদের যদি পেস ইউনিটের দিকে তাকাই, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, ওয়াসিম জুনিয়র, আপনি যেখানেই তাকাবেন তারাও আসলে একেবারেই কম যান না এবং পাকিস্তান মানেই যে পেসারদের স্বর্গরাজ্য। শাহিন শাহ আফ্রিদির আজকের প্রেস কনফারেন্সে তার কথাটাই স্পষ্ট। তিনি বলেছেন পাকিস্তান মানেই পেসারদের নিয়েই তারা আক্রমণ করতে পছন্দ করেন, পেসারদের নিয়েই তারা আক্রমণটা সাজাবেন এবং তারা বিশ্বাস করেন পাকিস্তানের পেসাররাই উইকেটটা পাবে সব থেকে বেশি। খেলাটা যেহেতু 50 ওভারের, এখানে মাঝের ওভারে যারা বোলিংটা করবেন এবং মাঝের ওভারে যারা ব্যাটিং করবেন তাদের উপরেই এই ম্যাচের গতিপথ অনেকটাই নির্ভর করতে যাচ্ছে। যদি আমি বোলারদের কথা বলি, পাকিস্তানের মাঝের ওভারে উইকেট নেওয়ার জন্য সব থেকে বড় দক্ষ হচ্ছে আবরারের কথা আমরা বলতে পারি, দক্ষতা আছে হ্যারিস রউফের। এই দুজনই পাকিস্তানের হয়ে পেস ইউনিট এবং স্পিন, তাদের মাঝের ওভারে পুরাতন বলে তারা যে পার্টনারশিপ ভাঙার কাজটা সেটা তারা করেন এবং সেটাই সব থেকে বড় থ্রেট বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। একই সাথে বাংলাদেশের লাইন আপেও কেমন আছে? হ্যাঁ, আছে তো। নাহিদ রানা আছেন বাংলাদেশের স্কোয়াডে, যিনি পুরানো বলেও গতি তুলতে পারবেন, বাউন্সার মারতে পারবেন এবং যে কোনো সময় উইকেট এক্ষেত্রে নেওয়ার সুযোগ থাকে। গতি যাদের থাকে সেই বলাররা হঠাৎ করে বলের 145 বা 147 কিলোমিটার পার আওয়ার গতিতে যখন বলটা হয়, হঠাৎ করে একটুখানি বাউন্স বেশি হলেই একটা ক্যাচ হওয়ার সম্ভাবনা থাকে বা এলবিডব্লিউ হওয়ার সম্ভাবনা থাকে, বল স্কিড হওয়ার সম্ভাবনা থাকে। এবং একই সাথে লেগ স্পিনার আছেন বাংলাদেশ দলের রিশাদ হোসেন। আমরা জানি যে যে কোনো ফর্মেটেই একজন লেগ স্পিনার যে কোনো সময় উইকেট নিতে পারেন এবং মিডল ওভারে এই বলাররা কিন্তু খুব বড় একটা এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে এই প্রথম ওয়ানডেতে এবং পুরো ওয়ানডে সিরিজেই। আমি যদি ব্যাটারদের কথা খুব সংক্ষেপে বলতে চাই, বাংলাদেশের মিডল
লাইন আপে আমরা দেখেছি যে লিটন দাস, তাওহিদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুব, এই তিনজনের উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করতে যাচ্ছে। লিটন দাস ওয়ানডে ফরম্যাটে খুব একটা ফর্মে নেই গত ম্যাচগুলোর কথা যদি আমরা চিন্তা করি, যদিও সেটি অনেক আগের কথা, কিন্তু সেই লিটন দাস, তাওহিদ হৃদয় কিংবা আফিফ হোসেন ধ্রুব তাদেরকে আসলে ওই দায়িত্বটা নিতে হবে, যে দায়িত্বটা মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা সামলে গেছেন। যদি তারা সেই দায়িত্বটা পারফর্ম করতে পারেন, ঠিক মুশফিক মাহমুদুল্লাহদের মতো মাঝের 20টা ওভার 25টা ওভার তারা যদি উইকেটে দাঁড়িয়ে থাকতে পারেন, টিকে থাকতে পারেন এবং ভালো রান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দলের জন্য ওই সেট আপটা দাঁড় করে ফেলা খুব সহজ হবে এবং 50 ওভার ক্রিকেটে সেটি খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানও একটা 5 থেকে 6 জন তারা অভিষেক্ত হবেন এমন ক্রিকেটারকে নিয়ে তারা এসেছেন, তারা বিশ্বকাপকে চোখ করছেন, সেখানে তারাও নিশ্চয়ই ওই ব্যাপারটাই লক্ষ্য রাখবেন যাতে মাঝের ওভারে তাদের উইকেটটা থাকে। টপ অর্ডারে ভালো শুরুর পরে মাঝের ওভারে কোন দল কতটা ভালো ব্যাটিং করতে পারবে সে কিন্তু 50 ওভারের ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ। দুই দলের এই লড়াইয়ের জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে খুব ইকুয়াল একটা ব্যাপার আছে। পাকিস্তানও ঠিক যতটা শক্তিশালী, বাংলাদেশেরও শক্তির জায়গা ঠিক ততটাই। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ হয়তোবা এই কন্ডিশনের কারণে কিছুটা এগিয়ে থাকবে, তবে শক্তির বিচারে, খাতা কলমের বিচারে পাকিস্তানও আসলে এখানে কম না। এবং র্যাঙ্কিং কিন্তু বলছে পাকিস্তান ওয়ানডে র্যাঙ্কিংয়ে 4 নম্বরে, বাংলাদেশ কিন্তু সেখানে 10 নম্বরে। বিশ্বকাপে কোয়ালিফাই করতে হলে এই সিরিজে বাংলাদেশকে জিততেই হবে। মানে এই সিরিজ শুধু না, টানা কয়েকটা সিরিজই বাংলাদেশের জন্য জেতা উচিত, তাহলে কোয়ালিফাইটা খুব সহজ হবে। এবং এই কোয়ালিফাই করার পাশাপাশি আমরা নিশ্চয়ই হোম সয়েলে বাংলাদেশ যে সিরিজগুলো খেলবে সেই সিরিজগুলো সবগুলো ম্যাচে বাংলাদেশ দল জেতার চেষ্টা করবে এবং সেজন্য দরকার ভালো একটা শুরু। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিশ্চয়ই মেহেদী হাসান মিরাজের দল সেই শুরুর অপেক্ষায় আছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।